কে করেছে? ভাই শান্ত হন। আমি জানতে চাচ্ছি কে করেছে। পর পর দুইবার হয়েও খাইশ মেটেনি ওনার। যেই দেখেছে জনগণ এদিকে ঝুঁকেছে অমনি এখন গায়ে আঘাত করার প্ল্যান করেছে। ইমন তুরাগকে শান্ত হতে বলে, বোঝায় যে আগে কালাম মোল্লা ঠিক হোক, এরপর তিনি যা বলবেন তাই হবে। তুরাগ আর কিছু না বলে ফোন কেটে দেয়। রিপোর্টগুলো নিয়ে দৌড়ে মিথিলার কেবিনের দিকে যায়। নুন্নাহারের হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নুন্নাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি তুরাগকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাগ বলেছে এসে কথা বলবো, এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেল একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মারামারির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলো ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলায় কেন গেল না সেজন্য। ভোট এখনো চলতেছে, কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার। তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই, সরি। আরে পাশে আয় বেটা, সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হবার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পরে যাব, দেখি কি না কি হয়। শান্ত হন ভাই। জনগণ আপনার পক্ষে আছে, চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করলো ভাই? একবার নাম বলেন, ওরে মাটির তলে পুইতা ফেলবো একেবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগও যে তাকে কম শ্রদ্ধা করে না, এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বললেন, শান্ত হ ভাই। শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রাগচটা মানুষ নেতা হতে পারে না। ভাই, কে করেছে আপনি শুধু নামটা বলেন। ওকে কিচ্ছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওর এত বড় সাহস কেমনে পাইলো ভাই? ওরে তো আমি ছাড়বো না। শান্ত হ। কে শোনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হন হন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আর একটার উপরে উঠে গেছে। কিছুটা ফাটলও ধরেছে। ব্যান্ডেজ করে দিয়েছে তারা। এছাড়া আর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। তাই চাইলে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডক্টর যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কষ্ট করে থেকে কি লাভ? এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নুরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল, তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নুরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকে নির্বাচন নিয়েই আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায়। সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখে স্পিড না কমিয়ে বরং আরো স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থাকা 5 জনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। মুহূর্তের মাঝে রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, হ্যাঁ আম্মু, কথা বলছো না কেন? চোখ খোলো আম্মু। তুমি কি রাগ করে আছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি আর কোনো অন্যায় করবো না আম্মু। তুমি যা বলবা সব শুনবো। আর রাত করে বাসায় ফিরবো না আম্মু। তোমার ছাড়া আর একবেলাও খাবার খাবো না, প্রমিস আম্মু। একটাবার ফিরে এসো না আম্মু, প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে তুরাগ। রক্তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বোলাচ্ছে আর পাগলের মতো চুমু খাচ্ছে। আশেপাশে থাকা ডক্টর, নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে। একপাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে তায়েব সাঈদ। আশেপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাগ সাইয়েদি তার মায়ের মৃতদেহের সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না, তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে কখন ছবি তুলবে, কখন ভিডিও করবে, তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি 3টা লাশ শোয়ানো।
দ্বিতীয় লাশটার মুখের দিকে তাকাই। মোহনার থ্যাতলানো মুখ দেখে আঁতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পাগলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যাই। মাস্ক খুলতে খুলতে ডক্টর বেরোচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ ডক্টরের উপর। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো ডক্টর? কথা বলছেন না কেন ডক্টর? কি হয়েছে বলুন না। আই এম সরি মিস্টার সাইদ। ডক্টরের মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের লাশ পড়ে আছে, এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। ডক্টরের মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখলো ডক্টর। আস্তে আস্তে মাথা তুলে তাকালো তুরাগ। সে মারা যায়নি, তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো তুরাগ। ব্যস্ত কণ্ঠে জানতে চাইলো, কি বললেন ডক্টর? তবে কি, কি হয়েছে বলুন না। আসলে ডক্টর প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। ডক্টর চলে যায় সেখান থেকে। সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ। চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদেরও তো মন বলে কিছু আছে, তাদেরও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবা বাঘারাত হয়ে আছেন। তিনি কোনো কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েকে বলার সাহস নেই। কয়দিন আগেই এসে গেল। এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘোরায় তুরাগ। পিছনে কালাম মোল্লা, প্রান্ত সহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভাই, আপনার মাথার ব্যথা। আমি ঠিক আছি। একটা খবর দেওয়ার ছিল, যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝায়। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারতো অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে, বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে? আমি মনে হয় বড় কোনো পাপ করেছি, যার কারণে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি। মা কি আমাকে ক্ষমা করবে প্রান্ত? কি করব এখন আমি? শান্ত হ ভাই। আন্টি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবা কি সেই ভুল ধরে বসে থাকলে বল? মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছি। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাক, তুরাবকে বলবি না। আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা কর না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা, তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলতো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে রেগে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করলো যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়দৌড়ি করে 5টার দিকে ফ্রি হলো। এরপর ভোট গণনার পালা। তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজকায় শব্দে বেজে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করছিল মিথিলার কিছু হয়েছে। কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ।
প্রান্ত সাথে আসতে যাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়, এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও নাকি 3জনই স্পট ডেড। 2জন এখনো আছে, তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে ঠেলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে। তুরাগ সামনেই বাবাকে বসে থাকতে দেখে, গিয়ে জানতে চায় কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের দিকে তাকিয়ে আছেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাঁপা কাঁপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে, তখনই মা বলে জোরে একটা চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পাগল প্রায় অবস্থা তুরাগের। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কোমাই, মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসতো, তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটি গুলো সম্পন্ন করে নিয়ে আসে ওদের। মিথিলার মা হসপিটালে রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত, কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। সেই সময়টাতে তার কোনো আপনজন তাকে এক নজর দেখার সুযোগ পেল না। এরকম ভয়ঙ্কর ভাগ্য কারো না হোক। নূরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের। নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বললো না মামিমা, তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটালে এসেছিল তুরাগ। পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকবো? যাব না আমিও বাসায়, কোনোদিনও যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়। তহমিনা এসে খাবার খাওয়াই যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন। একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের, তা কেবল একজন মাই জানে, যে তার সন্তান হারিয়েছে। সেই সংসার নুন্নাহার সামলাতো, আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন? তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি। তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার 2 মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না। তাকে কিভাবে বলবে, এটাই ভেবে পাচ্ছে না কেউ। বসার ঘরে থমথেমে মুখে বসে আছে তায়েব সাইয়্যিদ। তার পাশেই বসে আছে তুরফা। অপর পাশের সোফায় বসে আছে নুরুল ইসলাম আর তহমিনা। তহমিনার পেছন ঘেঁষে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তরু। তায়েব সাহেবের ঠিক অপোজিট সাইডের সোফায় মুখোমুখি বসে আছে তুরাগ। তুরাগ একধ্যানে বাবার দিকে তাকিয়ে আছে। উদ্দেশ্য বাবা কি বলে তা শোনা। তুরাগের পাশেই গুটিসুটি মেরে বসে আছে তারামন বিবি। নাতি আসছে, পর থেকে নাতির পাশ ঘেঁষে বসে আছেন তিনি। নূরনাহার চলে যাওয়ার পর থেমে থেমে কান্না করেন এই বয়স্কা নারী। তার মেয়ে যে ছেলে মেয়ে দুটো রেখে গেছে, তাদের দেখার ইচ্ছে বারবার পোষণ করেও তুরাগকে পাননি তিনি। তাই আসার পর থেকে নাতনিকে পাশে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে সবাই তায়েব সাইয়্যিদের মুখপানে তাকিয়ে আছে। তিনি গম্ভীর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে নুরুল ইসলামী কথা তুলল। ভাইজান, সবাই এসেছে এখানে। আপনি কি কিছু বলতে চান? শালাবাবু, তুমি তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো, সে কি আমার কথা শুনবে নাকি এখনো তার মর্জি মতো চলবে? তাইয়েব সাইয়্যিদের কথায় চোখ ছোট ছোট করে ফেলে তুরাগ। ওর বাবা এখন কথা বলার জন্য মামুকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কেন সরাসরি কথা বলা যায় না নাকি? মামু,
তোমার দুলাভাইকে জিজ্ঞেস করো সে কি বলতে চায়। সে আমার বাবা, আমি অবশ্যই তার কথা শুনবো। শালাবাবু, তোমার ভাগিনাকে বলো এখন তার মা নেই, এখন এই সংসারে হাল ধরার জন্য তো কাউকে লাগবে। মামু, তোমার দুলাভাইকে আবার বিয়ে করতে চায় নাকি? অসভ্য ছেলে, মুখে লাগাম দাও, আমি তোমার বাবা হই। তাহলে সংসারের হাল কে ধরবে? তোমাকে বড় করেছি কে এই দিন দেখার জন্য? আমি আমার বন্ধুর মেয়েকে তোমার জন্য পছন্দ করে রেখেছিলাম। তোমার মামা মামি নানু সবাই থাকতেই আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বেশি কথা আমার পছন্দ নয়। এখন তুমি হ্যাঁও বলতে পারো বা নাও বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি যদি না বলো তাহলে আজকের পর থেকে তুমি ভুলে যাবে আমি তোমার বাবা। রাগে মাথার রগগুলো ফুলে গেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের এক প্রচেষ্টা চালাচ্ছে তুরাগ। কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই মুহূর্তে বাসার মধ্যে অশান্তি করাটা কতটা বেমানান সেটা মাথায় রেখেই রাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিছু সময় চুপ থেকে বাবার সামনে মুখ খুলল তুরাগ। বাবা, তুমি জানো আমি মিথিলাকে ভালোবাসি। তারপরেও তুমি কিভাবে আমার বিয়ে নিয়ে ভাবতে পারো? বিয়ে যদি করতেই হয় তাহলে মিথিলাকেই করব, নয়তো কখনোই বিয়ে করব না আমি। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? হুম। তুমি বলতে চাচ্ছ তোমার জীবনের সব সিদ্ধান্ত তুমি নেবে? আমার জীবনে কি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের কথাও শুনতে হয়। এখন তুমি যদি চাও তুমি তোমার বাবার উপরে কথা বলবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তুমি যদি এরকমটাই করো তাহলে আজকের পর এই বাসার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তোমার খামখেয়ালিপনা অনেক সহ্য করেছি, সব তোমার জন্য হয়েছে। তোমার মায়ের চলে যাওয়ার পিছনে তুমি দায়ী। বাবা, ডাকবে না বাবা বলে। এভাবে ছেলে মানুষই করছো কেন? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এখন তুমি যদি চাও তোমার লাইফে মিথিলা ছাড়া আর কাউকে দরকার নেই, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। তুরাগের মনে হচ্ছে ওর বাবা এখন বেশি বেশি করছে। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। এখানে সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগতো। মন চাচ্ছে সত্যি সত্যি এখান থেকে উঠে চলে যেতে। কিন্তু এই মুহূর্তে এই স্থান ছেড়ে উঠে যাওয়া মানে বাবাকে কষ্ট দেওয়া। এরকম একটা মুহূর্তে বাবাও যে ভালো নেই সেটাও বুঝতে পারছে। কিন্তু মিথিলার এই বিপদের মুহূর্তে মিথিলার হাত ছেড়ে দেওয়াটা কি মিথিলাকে ঠকানো হবে না? কি করবে না করবে ভেবে পাচ্ছে না তুরাগ। এখন তুরফার ওপর ভীষণ রাগ হচ্ছে তুরাগের। তুরফা যদি আজ হাসপাতালে না যেত আর ওভাবে না বলতো তাহলে কি তুরাগ এখন বাসায় আসতো? এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তুরাগ। তুরাগ, কথা তো অনেক হলো, সবই শুনলাম। তবে আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার কথা অবশ্যই রাখবে। এরপরে আর কোনো কথা তুমি বলবে না। তোমার মা আজ বেঁচে নেই। তোমার গার্ডিয়ান বলতে তোমার বাবা। তোমার তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। নুরুল ইসলামের কথা শুনে অসহায় চাহনিতে মামার দিকে তাকাই তুরাগ। এভাবে সবাই এখন ওর বিরুদ্ধাচরণ করছে। কেউ অন্তত বলতে পারতো যে ওর যাকে ভালো লাগে তাকেই বিয়ে করুক। মনে মনে খুব করে চাইলো মামুর কথার বিরুদ্ধে কিছু বলবে, মনে সাজিয়েও দিল কিছু কথা। যখনই বলার জন্য হা করলো তখনই হাত উপরে তুলে না ইঙ্গিত করলো নুরুল ইসলাম। দমে গেল তুরাগ। তোমার আর কোনো কথা শুনতে চাই না তুরাগ। ছোট থেকেই তুমি তোমার ইচ্ছে মতো চলেছ। আপার স্বপ্ন ছিল তার ছেলে পড়ালেখা করে ভালো কিছু করুক। তুমি তা না করে বেছে নিয়েছো গিটার, মেতে উঠেছো গানের সাথে। নিজের এত সুন্দর ক্যারিয়ার গড়ার পর সেটা ছেড়ে আবার যোগ দিয়েছো রাজনীতিতে। তখনও পরিবারের কেউ চায়নি তুমি এটা করো। তুমিও তুমি করেছো, সবার বিরুদ্ধে গিয়ে। আর যখন আপা নেই, কাউকে তো এই সংসারের হাল ধরতে হবে। সেখানে তুমি পছন্দ করছো এমন একজন মেয়েকে যাকে নিয়ে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ধরে নিলাম সে সুস্থ হবে, তার দায়িত্ব নেওয়ার জন্যই তো অন্য কাউকে দরকার। সে কিভাবে সংসার সামলাবে? নুরুল ইসলামের কথার জবাবে জবাব দেয় না তুরাগ। এই মামা নামক জীবনটাই যতই বন্ধুর মতো ভাবতে চাক, এর রূপ মাঝে মাঝে ভীত করে তুরাগকে। এই ভয়ের আরো একটা কারণ রয়েছে, সেটা খুব ছোটবেলাকার। ছোটবেলায় মায়ের সাথে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল তুরাগ। সেখানে আশেপাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে বাঁধিয়েছিলেন তুমুল ঝগড়া।
ঝগড়ার এক পর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়েছিল এক ছেলের। সেই ছেলের বাবা নুরুল ইসলামকে বিচার দিয়েছিল। কেউ অন্যায়ের বিচার দিলে রাগ মাথায় চড়ে বসতো নুরুল ইসলামের। সেদিনও রাগ হয়েছিল ভাগিনার ওপর। বাসায় এসে পিটিয়েছিলেন তুরাগকে। শুধু মেরেই ক্ষান্ত হননি, দড়ি দিয়ে 2 ঘন্টা কড়া রোদের মাঝে বেঁধে রেখেছিলেন। নূরনাহার ছাড়াতে গেলে তাকেও কঠোর স্বরে বারণ করে দেন। নূরনাহার আর পা বাড়ায় না। সেদিন এর পর থেকেই মামা শব্দটা জমের মতো মনে হয় তুরাগের। যদিও তুরাগ বড় হওয়ার পর যথেষ্ট ফ্রি হওয়ার চেষ্টা করেছে নুরুল ইসলাম, কিন্তু ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা ভয়টা তুরাগের রয়ে গেছে। আজকেও মামার দেখানো যুক্তির বিরুদ্ধে আর কথা বলতে পারল না। ড্যাব ড্যাব করে অসহায় নজরে তাকিয়ে রইল। ছেলের এরকম অবস্থা দেখে মনে মনে পুলকিত হলেন তায়েব সাইদ। এই ঘাড়তেড়া ছেলেকে তিনি জব্দ করতে পারবেন না একা একা। এজন্যই নুরুল ইসলাম থাকতে থাকতে কথা তুললেন। সবার কথার মাঝে বাদ সাধলেন তহমিনা। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বললেন,